আমি এমন ভিখারি নেই, আমার ঘরে ভগবানকে বুঝতে দেওয়ার জায়গা নেই। ভগবান ওদেরকে কৃপা করেছে, আমায় করেনি। ওমা, এর থেকে বড় ভুল ধারণা কিছু হতে পারে না। সবার ঘরে বড় মন্দির থাকলেও সবার বড় মন্দিরে তো আমার আর ভগবান থাকে না। মন্দিরটা বড় কথা নয়, বড় কথা হলো ভগবানের সেবা। যদি তোমার কুড়ে ঘরে মাঝখানেও ভক্তি থাকে, ভগবানের সেখানেই থাকে। তোমার অট্টালিকার মাঝখানেও যদি অহংকার ভরা থাকে, ভক্তি না থাকে, আমার ভগবান থাকে। তাই ভিখারি লালার দিবা অহংকারের অর্থ নিয়ে তুই যদি অহংকারী হয়ে যাস, আমি যে তোকে ছেড়ে চলে যাব রে, আমি যে আর তোর ঘরে থাকতে পারবো না। আর এই কথাটা শুনে আমি থাকতে পারলাম না বাবু। তোমার তো দাস দাসী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পরিজন আছে, আমার তো গিরিধারী ছাড়া কেউ নেই। আমার গিরিধারী, আমার গিরিধারী ছাড়া আর কেউ নাই। ও গো বাবু গো, বলো বলো ও গো বাবু। আমার তো গিরিধারী ছাড়া কেউ নেই। গিরিধারী আমায় ছেড়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? মহাভারতী যখন যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, কৃষ্ণ তখন কুন্তী পিসিমাকে বলেছিল, আমি চলে যাচ্ছি পিসিমা, যাই, আমি যাই। প্রতিবার কৃষ্ণ বিদায় নেওয়ার সময় বলেছে আসি। আর আজকে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে বলে কৃষ্ণ বলছে যাই। যাই মানে কি আর কুন্তী পিসিমা আঁচল পেতে বলেছিল, কৃষ্ণ কোনোদিন তোর কাছে কিছু চাইনি, আজ চাইছি, সারা জগতের দুঃখ তুই আমায় দিয়ে যা। এতদিন দুঃখে ছিলাম বলে কৃষ্ণ ছিল, যাই আমার ছেলে রাজা হলো, কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। ওরে, যে ধন পেলে কৃষ্ণ ধন হারাতে হয়, এমন ধন সম্পদ আমার চাই না। শোনো বাবু, যে সম্পদ পেলে এই জগতের সব থেকে মূল্যবান সম্পদ হারাতে হয়, সে সম্পদ আমি চাই না বাবু, সে সম্পদ আমি চাই না। আমার গিরিধারী আমায় বলল, ওরে আই ভিখারি, আইরে ফিরে, তুই ভুলে যাস না মোহ তুই ভুলে যাস না মোহবনে। গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা মেলা গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা বেলা বই বিদুরেরা খুদ দেবা, ওরে ভিখারি শোন শোন, তোর ভিক্ষা বিদুরেরা খোদা
সেবা দিতে ভুল করিস নে আমার। তাই নদীর জলে হে নদীর জলে ফেলে দিলাম, নদীর জলে ফেলে দিলাম, আমি নদীর জলে ফেলে দিলাম। আমি গোবিন্দ সেবা আমি নদীর জলে ফেলে দিলাম। আমি নদীর জলে ফেলে দিলাম। ও বাবু, আরে আরে আরে, তুমি কাঁদছো কেন? বাবু কেঁদো না, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, বিশ্বাস করো। আমি যাই গো বাবু, আমি যাই, আমার গোবিন্দই আমার জন্য অপেক্ষা করছে। শোনো বাবু, একটা কথা বলে যাই, তুমি যদি এই জাগতিক জগতের ধনী হতে পারো, আমিও কিন্তু অনেক ধনী, কারণ আমার ঘরে কৃষ্ণ চরণ আছে। ভিখারি ছুটতে ছুটতে চলে গেল। লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন না, তিনি ছোটবেলায় শুনেছেন সেই বৈষ্ণব ঠাকুর তাকে বলে গেছে, ব্রাহ্মণ ঠাকুর বলে গিয়েছে যে কৃষ্ণ ভক্তি না হলে, কৃষ্ণ কৃপা না হলে জীবন বৃথা। আর এই ভিখারি তাকে শুনিয়ে দিয়েছে যার অহংকার থাকে তার কোনোদিন গোবিন্দ কৃপা হয় না। আমি তো জমিদার, আমার তো অহংকার থাকবে, আর আমার যদি অহংকার থাকে তাহলে আমার কোনোদিন গোবিন্দ কৃপা হবে না, আমার জীবনটা বৃথা চলে যাবে। এই জীবন বৃথা চলে যাবে ভেবে তিনি কাঁদছেন। এই ঘটনায় তিনি এতটাই ব্যথা পেলেন যে কয়েকদিন তিনি আর ভালো থাকতে পারলেন না। দিবারাত্রি একই কথা চিন্তা করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ঘটে গেল আরেকটি দুর্ঘটনা। লালাবাবুর নামে হাইকোর্টে মামলা হয়ে গেছে। লালাবাবু যাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তার নাম হলো বন্ধু জগৎ শেঠ। একসঙ্গে খাওয়া দাওয়া, ঘুমানো, বাণিজ্য বিদ্যা শেখা, জমিদারি বিদ্যা শেখা, লেখাপড়া শেখা, পাঠশালায় যাওয়া, সব করেছে একসঙ্গে। তিনি সামান্য জমির কারণে লালাবাবুর নামে হাইকোর্টে মামলা করে দিয়েছেন। খবরটা শোনা মাত্র অন্তরটা কেঁদে উঠল। কি এ পৃথিবীর কেউ তো ভালো তো বাসে না, এ পৃথিবী কাউকে ভালোবাসিতে। ভালোবাসা ভালোবাসা মুখেই বলি মা, কেউ ভালোবাসে না। যেদিন তার স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন তুমি তাকে আর দেখতে পাবে না। তোমার সময় ভালো থাকলে তোমাকে ভালোবাসার মানুষের অভাব হবে না, আর সময় যদি তোমার খারাপ থাকে তাহলে তোমার পাশে তুমি কাউকেই খুঁজে পাবে না। আমাইরা একবার ভেবে দেখো দেখি, একটা বিষধর সর্প যদি এই রাস্তায় বসে থাকে, তোমরা সব কি করবে? ভয়ে পালিয়ে যাবে। তারপর হ্যাঁ মারবে, সাপটাকে আগে মারা হবে, লোকজন ডাকাডাকি কি মেরে দেবে না। ওই বিষধর সর্পটা যদি ভোলানাথের মন্দিরে এসে ফোনা তুলে বসে পড়ে, আরে দুধের বাটি নিয়ে যাবে, তখন কি করবে? বাবা নেমে এসেছে স্বয়ং, নে এবার যত খাঁটি দুগ্ধ আছে সব সেবা দেবে। তার রাস্তায় যে দাঁড়িয়েছিল সেই সাপটার বিষ ছিল বলে তাকে মেরে ফেললে। যে মন্দিরে ঢুকে বসে আছে ওরও তো বিষ আছে না, নেই? তাহলে ওকে মারবে না কেন? বাবার সাপ, বাবার সাপ, রাস্তাটা কি মায়ের সাপ? না বুঝতে হবে তো ব্যাপারটা। সাপ তো একই, তফাৎ পরিস্থিতি। যেহেতু ও শিব মন্দিরে আছে তাই খাতির পেয়ে গেল, ওই সাপটাই বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ালে তখন তুমি তাকে মেরে দেবে। পরিস্থিতি ভালো থাকলে সবাই সম্মান করবে, পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে তোমাকে আঘাত করার মানুষের অভাব হবে না। নেতাই গৌর হরি বল। লালাবাবু গেলেন হাইকোর্টে, আজকে মামলার তারিখ পড়েছে। ফিরতে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যাবেলায় লালাবাবুর জমিদারিতে একটা 7 বছরের মেয়ে আছে। মেয়েটার নাম হলো সুমতি। মেয়েটা হচ্ছে লালাবাবুর দাসী। দাসী মানে কাজের মেয়ে, লালাবাবুর বাড়িতে কাজ করে আর কি।
তো সন্ধ্যাকালীন মেয়েটার কাজ হচ্ছে নরম বিছানা, মানে লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন সেই পালঙ্কটা হলো কিসের? সোনার। ওই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা করে দেওয়া হচ্ছে লালাবাবু ওই ছোট্ট মেয়েটা যে দাসী আছে তার কাজ। তাই আজকে সন্ধ্যাবেলায় প্রতিদিনের মতো সুমতি এসেছে লালাবাবুর ঘরের বিছানাটা করে দেওয়ার জন্য। সোনার পালঙ্কের ওপর নরম বিছানা করে দিচ্ছেন সুমতি। আর পালঙ্ক এর ওপর নরম বিছানা করে দিতে দিতে মনে মনে চিন্তা করছে, প্রতিদিন সোনার পালঙ্কের ওপর নরম বিছানা আমি করে দিই, কিন্তু কোনোদিন আর এই পালঙ্কের ওপর একটু শয়ন করার সৌভাগ্য হয় না। আমি বিছানাটা করে দিলে জমিদারের শোয়াটা হবে, কিন্তু আমি কোনোদিন শয়ন করতে পারি না। তা মনে মনে ভাবছি আজকে জমিদার বাবু তো বাড়িতে নেই, কোথায় গেছে? মামলায় গিয়েছে। তা যেহেতু বাবু ঘরে নেই, তাই প্রহরীরাও আশেপাশে নেই, তা একটুখানি যদি আমি শয়ন করি কেউ জানতে পারবে না। জানতে পারবে কেউ? তোমরা আবার কাউকে বলে দেবে না তো? তোমরা তো জেনে নিলে। তাই উকি ঝুঁকি মেরে দেখেছে কেউ নেই, ছোট্ট মেয়েটা ওই সোনার পালঙ্কের ওপর শয়ন করেছে। সারাদিন পথ যদি একটু, সারাদিন কাটাকান্নি হয়েছে, দাসী তো কাজ তো করতেই হবে। তারপর সন্ধ্যাবেলায় নরম বিছানা, কি হবে গো? তোমাদেরও তো হাল একই। আমায়রা ঘুম পাচ্ছে? সত্যি কথা বলো, চোখগুলো বন্ধ হয়ে যায়। এই হয়েছে হাল। হ্যাঁ, যে কজনের মানে খুব ঘুম পাচ্ছে, চোখ টেনে রাখা যাচ্ছে না, ওই মাঝখানে গুটি কয়েক ছিল, ও বাড়িতে গিয়ে মধ্যরাত হয়ে গেছে। ওই শুনে গেল না বৃন্দাবন যাবে, ও ঘুমিয়ে ঘুমিয়ে বৃন্দাবন চলে গেছে। আর যে কজন আছে আবার চাদর মুড়ি সুড়ি দিয়ে বসেছে, বলে ভালো করে ঢাকা দিয়ে ঘুম হলেও কীর্তনিয়া দেখতে পাবে না। আর গুটি কয়েক আছে, গুটি কয়েক নয়, বেশিরভাগই সব জেগেই আছে। এই যে মা হাত তোলাচ্ছি এই জন্যই, যাতে একটু ঘুমটা ভাঙে। তা তোমাদের কষ্ট হচ্ছে না তো? বিরক্ত লাগছে না তো? সত্যি কথা। নিতাই গৌরী সদানাথ প্রেমানন্দে হরি বল। সত্যি বিরক্ত লাগছে না তো? যে ঘুমে ঢুলছে সে হাত তুলছে, কিছু তো করার নেই, আর বলছে দিল ঘুমটা। কীর্তন করছে বাবু, করো। এত ঘন ঘন হুডি বল বল, আর কি একটু ঘুমোচ্ছি তারও শান্তি। পয়সা নেবে তুমি? হ্যাঁ, বলে পয়সাটা তো গুনে গুনে নেবে তুমি। আর এই দিকে হরি বল বলে হাতগুলোই আমাদের ব্যথা করে দিল। এই যে মামা, হরিবাসরে বসে ঘুমোলে কি হয় জানো? জানো না? হাই সর্বনাশ, হরিবাসরে বসে ঘুমোলে কি হয় জানো না? শোনো তাহলে, নতুন বিয়ে হয়েছে বৌমা শাশুড়িকে ডেকে বলছে, ওমা শোনো শোনো। বলে কি হয়েছে বৌমা বলো। আমি শুনলাম ওই আমাদের গ্রামে ওই সামনের শিব মন্দিরে কীর্তন হচ্ছে, অনেক দূর থেকে কীর্তনিয়া আসছেন। ওমা চলো না একটু কীর্তন শুনে আসি। কীর্তন শুনতে যাবে? বলি আরে আমার কি এখন কীর্তন শোনার বয়স হয়েছে? শাশুড়ি বলছে আমার কীর্তন শোনার বয়স হয়নি। এখন বৌমা তো ভক্ত বাড়ি, সে চিন্তা করছে যে বাপের বাড়িতে তো অনেক শুনেছি, এত সামনে কীর্তন হবে, যাবো না, মনটা ছটফট করছে। যা হোক বুঝিয়ে বাজিয়ে শাশুড়িকে নিয়ে যেতে হবে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, জোরে বলো না। চতুর মানে কি? মধুর মানে কি? মিষ্টি। চালাক বৌমা শাশুড়িকে বোঝাচ্ছে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। সে কি গো? বলে হ্যাঁ গো মা, এত মিষ্টি এত মিষ্টি, তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো। এই দোকানে যত মিষ্টি আছে, মিষ্টি খেলে সুগার হয়, কিন্তু এই হরিনাম মিষ্টি কিন্তু খেলে সুগার হয় না, সুগার ফ্রি মিষ্টি। কি বলো গো বৌমা? বলে হ্যাঁ, তোমাকে ডাক্তার বারণ করেছে মিষ্টি খেতে, তা আমি তোমায় মিষ্টি খেতে নিয়ে যাবো, মিষ্টি খাবে কিন্তু সুগার হবে না। আর এত মিষ্টি এত মিষ্টি, তুমি যদি একবার সেবা করো সারা জীবন মুখে লেগে থাকবে। সত্যি বৌমা? হ্যাঁ গো, গিয়ে দেখো, নালে এত মানুষ যায় কেন বলো দেখি? তা চলো তোমার সঙ্গে কোনোদিন তো যাই। শাশুড়ি বৌমায় সুন্দর করে এসেছে, কীর্তন শুনতে এসেছে। তা কীর্তন শুনতে এসে একদম শাশুড়ি ঘেরেছে খুঁটির গড়াটা। আমি বললাম দুটো জায়গায় ভিড় হয়, তো খুঁটির গড়ায় বসেছে। আর বসে বাবা দেখতে তখনও কীর্তনিয়া উঠি।
তা কীর্তনিয়া ওঠেনি, সবাই গল্প করছে যে যারা মতো করে। তা কীর্তনিয়া উঠলে তো কীর্তন শুরু হবে, তখন শুনবো, তখন স্বাদ না নেবো কেমন? তার আগে একটু ওই বাবা খুঁটিতে ঠেক দিয়ে হাঁ করে ঘুমিয়ে পড়েছে। এইদিকে কীর্তন শুরু হয়ে গেছে, কিন্তু বুড়ির ঘুম আর ভাঙে না। তা ঘুমের জ্বালাটা ওই যাদের ঘুম ভাঙে না, যত হরিধ্বনি দিই, তা ঘুম হচ্ছে আর কীর্তনটা প্রায় শেষ হয়ে যায়। শেষ হয়ে এসেছে এমন সময় পুকুর পাড়ে কীর্তন হচ্ছিল বাবা। পুকুর পাড় থেকে একটা ব্যাঙ আর বুড়ির বাবা পান খাওয়া স্বভাব ছিল, যেই না মুখের মধ্যে পড়েছে, সব সময় তো পান খায় বাবা, তা ঘুমের মধ্যে ভাবছে যা মুখে কেউ পানটা মনে হয় দিয়ে দিয়েছে, নে মজা। এইবার এমন সময় বাবা, সময়টা দেখেন কীর্তনটা শেষ হয়ে গেছে, এইবার দু চারটে ভজন গান হবে না। বৌমা চিন্তা করছে, মা হুঁও দেয় না হাও দেয়, মনে হয় খুব রেগে গেছে। তা কীর্তন তো শোনা হলো, তা ভজন গান হোক, মাকে নিয়ে বাড়ি চলে যায়, এমনি আসতে চাইছিল না। এমন সময় বৌমা ডাক, ও মা, মা, মা গো, হ্যাঁ কি হলো? না কিছু না, চলো বাড়ি চলো। বাড়ি চলো মানে কীর্তন শুনবে না? কীর্তন শুনবে না মানে? এই তো কীর্তন শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল? শুরুটা কখন বলে? কেন এই তো শুরু হলো আবার শেষ হয়ে গেল? বলে বাবা কীর্তনিয়া কত নিচ্ছে গো, শুনলাম তো 60 নিচ্ছে। ও মা, শুরু কখন হলো শেষ কখন হলো বুঝতেই পারলাম না, 60,000 টাকা নিয়ে চলে যাবে। কমিটিরও আর খেয়ে দে কাজ নেই, বলি হাই চলো বাড়ি চল। এখন দল বেঁধে সব বাড়ি যাচ্ছে। এখন কেউ বলছে ওই গানটা ভালো, কেউ বলছে লীলাটা ভালো, কেউ বলছে কীর্তনিয়াকে দেখতে ভালো, নানান মানুষের নানান মন্তব্য। আবার কেউ বলছে ধুর আমার ভালো লাগেনি, নানান মানুষের নানান মন্তব্য। এখন শাশুড়ি একটা কথাই ভাবছে, এরা এত কিছু গান শুনেছে, হলোটা কখন, এরা শুনলো কি করে? এই ভাবতে ভাবতে বাড়ির সামনে এসেছেন, যেহেতু নতুন বৌমা তো শেষ যার বাড়ি, তিনি জিজ্ঞেস করছেন, বৌমা আমি কি তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দেবো? বৌমা বলছেন, না না জেঠিমা আপনি বাড়ি চলে যান, আমি মায়ের সঙ্গে বাড়ি চলে যাব। ঘরে ঢোকার আগে আর জেঠিমার বাড়ির মাঝখানে, মানে আর সঙ্গে কেউ নেই, সব বাড়ি চলে গেছে। বৌমার হাতটা ধরে বলছে, মিথ্যেবাদী মেয়ে কোথাকার। আমি কি করলাম মা? বলে কেন, যাওয়ার সময় কেমন বলে নিয়ে গেলে, হরিনাম কৃষ্ণাম কি মধুর, এমন মিষ্টি সারা জীবন মুখে লেগে যাবে, এমন তেতো সারা জীবন মনে রাখবো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে মা হরি নামের ভাব কি বুঝলে? তাই তো ঘুমলে কি হয়, যতই হরিনাম কৃষ্ণ নাম মধুর হোক, যদি ঘুমের কোলে ঢলে পড়ো স্বাদ তেতোই লাগবে, মধুর লাগবে না। তাই বলি জপে যাও নামের মালা, জপে যা ওই নামের মালা, সর্বতই অন্তরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি বল, হরে রাম 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 হরে হরে। আমাইরা হাতগুলো তোলো, নাহলে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, জপে যাও নামের মালা, সর্বতই অন্তরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ষোলো নামতে বাজপে অনায়াস রাধা কৃষ্ণের চরণ সেই জিহায়, 16 নম্বর যে জন জপে অনায়াসে রাধা কৃষ্ণের চরণ সে যে পায়। হরি নামের গুণে অন্ধ জনে দেখিতে সবে পারে, হরি হরি বল, হরি বল। ও মন মন রে
হরি নামের গুণে অন্ধ জলে দেখিতে সবে পারে হরি নামের গুণে হরি নামের গুণে এই নামের গুণে পঙ্গু জলে গিরি লঙ্ঘন করে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো মাইনা তোমাদেরকে জাগিয়ে দেওয়া গেল যাই হোক, কিন্তু শুধু ঘুম ভাঙেনি কার, এখনো শাশুড়িকে ধরে বসে আছে। এদেরকে বলাও বড় জ্বালা। একটা মেয়ে ঘুমোচ্ছে সোনার পালঙ্কে, কি নাম? হ্যাঁ, সুমতি ঘুমোচ্ছে, তার ঘুম ভাঙেনি। শাশুড়ি ঘুম ভেঙে উঠে বাড়ি চলে গেল। সুমতি তো ঘুমোচ্ছে, আর বাবা সবে মেয়েটার ঘুমটা ধরেছে, এমন সময় লালা বাবু এসে হাজির হয়ে গেছে। হায় হায় কি, হ্যাঁ শুনেই বলছে হায় হায়। এই দেখো, বন্ধুর সঙ্গে মামলা হয়েছে, মন মেজাজ ভালো নেই, সারাদিন যাতায়াত হয়েছে, শরীরটাও ভালো লাগছে না, বিশ্রাম নেবে বলে নিজের কক্ষে প্রবেশ করে দেখছে সাদের সোনার পালঙ্কে নোংরা পোশাক পরে দাসী ঘুমিয়ে আছে। লালাবাবু চিৎকার করে বললেন, এই সুমতি, এত বড় স্পর্ধা তো, সামান্য একজন দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোচ্ছিস? হ্যাঁ, যা যা যা, এই প্রহরী, এই মেয়েটাকে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘাত কর, ওকে বুঝিয়ে দে মালিকায়ের বিছানায় ঘুমোলে তার কি সাজা হতে পারে। যা, আমার দু চোখের সামনে থেকে ওকে ধরে নিয়ে যা তো দেখি। প্রহরীরা এসে টানতে টানতে সুমতিকে নিয়ে যাচ্ছে। কি সাজা হয়েছে সুমতির? 30 ঘা বেত্রাঘাত। তাহলে মা, সুমতির যদি একটু পালঙ্কে ঘুমোলে 30 ঘা বেত্রাঘাতের সাজা হয়, ভেবে দেখুন যদি আমরাও আমাদের নির্দিষ্ট কর্ম ছাড়া বাড়াবাড়ি কিছু করতে যাই, আমাদের কি সাজা হতে পারে। হ্যাঁ, আর যেই না সুমতিকে ধরে নিয়ে যাচ্ছে, ভয়ে মেয়েটা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে আবার উচ্চ স্বরে হাসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছোট্ট মেয়ে তো, লালাবাবু হাতটা ধরেছে। দাঁড়া, তোর এত বড় স্পর্ধা, তুই অপরাধ করলি, আমি তোকে সাজা দিলাম, তার ওপর তুই হাসছিস, আমার কথার ওপর কাঁদছিস, আমার সঙ্গে মস্করা করছিস, এত বড় স্পর্ধা তোর? না বাবু, আমি মজা করছি না। মজা করছিস না? তাহলে বল বল, তুই হাসলি কেন? বাবু, সোনার পালঙ্কে ঘুমিয়ে আমি অপরাধ করেছি। মালিকের বিছানায় ঘুমানোটা মোটেই যথাযুক্ত কাজ নয়, কিন্তু আমি যে অপরাধ করেছি তার জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাতে সাজা দিয়েছো। 10 মিনিট ঘুমালাম বলে 30 ঘা বেত্রাঘাত, তার মানে লঘু অপরাধের গুরুতর সাজা হয়ে গেছে, তাই আমি হেসেছি। লালাবাবু নিজের অপরাধ বুঝতে পারলেন। আচ্ছা, তাই যদি হেসে থাকিস, বল তারপর তুই কাঁদলি কেন? কি হলো বল, তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল তুই কাঁদলি কেন? ওটা আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, তুই কাঁদলি কেন? আমি কেন কাঁদলাম বললে তুমি কাঁদবে না তো বাবু? না না, আমি কাঁদবো না, বল তুই কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাস, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি, এটা আমার অপরাধ। 10 মিনিট যদি এই সোনার পালঙ্কে আমি ঘুমিয়েছি বলে তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাতে সাজা দাও। ও বাবু, তুমি তো আমার মালিক, বলিহারি তুমি কি জগতের সবার মালিক? হ্যাঁ গো, সবার মালিক। সবার মালিক কে গো? গোবিন্দই ওপরে বসে আছে, সে সবার মালিক না?
তা বাবু তুমি আমার মালিক, তিনি তোমার মালিক। তুমি আমার মালিক হয়ে 10 মিনিট এই পালঙ্কে ঘুমালে যদি 30 গা বেত্রাঘাতে সাজা দাও, তোমার মালিক ওপরে বসে আছে। তুমি তোমার 50 বছর বয়সে কত গুট্টা সময় এই পালঙ্কে ঘুমিয়েছ, হিসেব করে দেখো বাবু। তোমার মালিক তোমার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়েছে, এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। এটাই গৌর হরি হরি। থর করে কেঁপে উঠল লালাবাবুর দেহ। বসে পড়লেন মাটিতে, জড়িয়ে ধরে সুমতিকে বলছে, ওরে সুমতি, তুই আমায় কি শোনালি রে মা? তুই আমায় কি বললি? তুই আমায় চেতনা ফিরিয়ে দিয়েছিস রে মা। আজ থেকে আমি তোকে নিজে মেয়ে রূপে স্বীকার করলাম। হ্যাঁ রে মা, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আর আমি তোর বাবা হয়ে এই সন্ধ্যাবেলায় আমি তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। শোন শোন শোন, আমি এই করিলাম তাই ঘুমাবো না। এই পালঙ্কেতে আমি এই এই করিলাম থাকবে নানা পালঙ্কেতে। আমি ঘুমাবো না নানা আমি ঘুমাবো না। আমার দেহে যতদিন এই প্রাণ থাকবে, নানা ঘুমাবো না। এই পালঙ্কেতে আমার দেহে যতদিন প্রাণ থাকবে, ঘুমাবো না পালঙ্কেতে। এই পান করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। এই মন করিলাম নানা ঘুমাবো না পালঙ্কেতে। একবার তাই গৌরে হরি বলে। ঘুমাবো না পালঙ্কেতে। এই মন করিলাম নানা ঘুমাবো না পালঙ্কেতে। এই মন করিলাম আমি। নানা ঘুমাবো না পালঙ্কেতে। আমা পরিত্যাগ হলো লালাবাবুর সোনার পালঙ্ক। সেই থেকে সোনার পালঙ্কে আর ঘুমন না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তিনি নানান রকম ভাবে জড়িয়ে পড়লেন আধ্যাত্মিক চিন্তায়। কি হবে আমার? সুমতি বলছে শাস্তি তোলা আছে, ওইদিকে ভিখারি বলছে অহংকার থাকলে কৃপা হবে না। তিনি জমিদারির সমস্ত কাজকর্ম বন্ধ করে দিলেন। একদিন গিন্নিমা অর্থাৎ লালাবাবুর স্ত্রী কাত্যায়নী দেবী জোর করে লালাবাবুকে কাচারি ঘরে পাঠিয়ে দিয়েছেন। কাচারি ঘর মানে যেটা জমিদারদের হিসেব পত্রের ঘর, যেখানে হিসেব পত্র হয় সভা অবশেষটাকে কাচারি ঘর বলা হয়। কাচারি ঘরে পাঠিয়ে দিয়েছেন। জমিদার বাবু আজকে হেঁটে হেঁটে কাচারি ঘরে এসেছেন, কিন্তু না, এসেও কোনো লাভ হলো না। তিনি কোনো কাজই করতে পারছেন না। বিকেল হয়ে এসেছে, তাই তিনি বললেন চলো আমরা জমিদারি বাড়িতে ফিরে যাই। প্রহরীদের সঙ্গে তিনি আবার হাঁটতে হাঁটতে জমিদারি বাড়িতে ফিরছেন। এমন সময় ওই পথের ধারে একটা ছোট্ট মেয়ে, 5 বছর বয়স, রজক কন্যা। রজক কাদেরকে বলে? এই যে রজক কাদেরকে বলে?
ধোপা, ধোপাদের একটা মেয়ে 5 বছর বয়স, মিষ্টি দেখতে, মিষ্টি কণ্ঠস্বর, সে ডাকছে তার বাবা, চিৎকার করে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? আমি তোমায় খুঁজে পাচ্ছি না কেন, ও বাবা। ছুটতে ছুটতে এসে ওই ছোট্ট মেয়েটা তার বাবার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা, ও বাবা, শোনো শোনো বাবা, তাকিয়ে দেখো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? ও বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? আগুন দাও। বাসনা কাকে বলে? কলা গাছের খোসাটাকে বলে বাসনা। এখন বর্তমান সময়ে আমরা সার্ফ, ডিটারজেন্ট, সাবান, বিভিন্ন কিছু দিয়ে জামা কাপড়টা পরিষ্কার করি। তৎকালীন সময়, আজকে 250 বছর আগে ছিল না এসব কিছু। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে গিয়ে শুকনো করে পুড়িয়ে ছাই করে তা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তাই ধোপার মেয়ে বাবাকে বলছে, বাবা, বাসনায় আগুন দাও, কলা খোসায় আগুন দাও, ছাই হলে তবে জামা কাপড়টা পরিষ্কার হবে। যার যেমন ভাব তার তেমন লাল, সবার ভাব তো সমান নয়। তাই মাগো, লালাবাবু কথাটা শুনে মনে মনে চিন্তা করলেন, ওইটুকু ছোট্ট মেয়েটা বুঝে গেল বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়। আর আমার এত বয়স হয়ে গেল, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়। আমার তো জীবনের বেলা বয়েই গেল, আগুন দেব আর কবে? কি গো মাইরা, বাসনায় আগুন দেবে তো? দেবে কি তোমরা? বাবা, বুড়ি এখনো ঘুমানোর আগে দেখে নাই বালিশের তলায় আলমারি চাবি ঠিক ঠিক আছে কি। আমরা দেবো বাসনায় আগুন? বাবুরে দাঁত পড়ে যাবি, আর ছিঁড়ে খেতে পারবো না, যা বেঁচে থাকতে খাইয়ে দে। খাবার বাসনা ছাড়তে পারলাম না, সংসার তো অনেক দূরে। যতদিন না চিতার আগুনে নিজের দেহটা জ্বলছে, ততদিন বাসনায় আগুন দেওয়া হয় না। তাকিয়ে দেখো আমাদের জীবনের বেলা বয়ে যায়, বেলা বয়ে গেছে, বলো। বাল্যকাল হলো শৈশবকাল, শৈশবকাল হলো প্রভাত কাল, বাচ্চা বেলাটা হলো সকাল বেলা, যৌবন কাল হলো মধ্যাহ্ন কাল। এইবার মধ্যাহ্ন কাল থেকে বিকেল, অর্থাৎ প্রাপ্তবয়স্ক আপনারা যারা বলেন, ধীরে ধীরে যত সন্ধ্যা হবে আমরাও ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। যখন সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসবে, আমাদের আর কিচ্ছু করার থাকবে না। পাখি যেমন দিন ফুরালে বাসায় ফিরে যায়, আমাদেরকেও আমাদের নিজের বাসায় ফিরে যেতে হবে। বেলা বয়ে যায়, বাবা বেলা বয়ে যায়, তাই গৌর হরি বল, হরি বল। বেলা বয়ে যায়, বাবা, বেলা বয়ে যায়। যে দেখো
ছুটতে ছুটতে লালাবাবু চলে এলেন জমিদারি বাড়িতে। নিজ কক্ষে প্রবেশ করে দরজাটা বন্ধ করে সারা রাত ঘুমোতে পারলেন না। ছটফট করছেন তিনি। একটাই কথা বারবার মনের মধ্যে জাগছে, আমার জীবনের বেলা বয়ে গেছে, আমাকে আগুন দিতে হবে বিষয় বাসনায়। কি করব আমি? একদিকে জমিদারি, একদিকে ভজন সাধন। আমি চলে গেলে জমিদারির কি হবে? আমি না গেলে আমার ভজন সাধনের কি হবে? আমাইরা শোনো, তুমি যদি একদিন বাড়িতে রান্না না করো, কেউ না খেয়ে থাকবে না। তোমার জন্য কেউ উপবাস করবে কি? কাজটা ঠিক কেউ না কেউ করবে। কিন্তু তুমি যদি ভজন সাধন না করো, অন্য কেউ ভজন সাধন করে তোমাকে পূর্ণ ফলটা দেবে না। কারোর ফল কেউ পাবে না। তাই ভজন সাধন তোমাকে করতেই হবে। শেষ রাতে লালাবাবু সিদ্ধান্ত নিলেন যে আমি বিষয় বাসনায় আগুন দেব। বিষয় বাসনায় আগুন দিয়ে তিনি কি করলেন? আজকে নিজের জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বস্ত্র পরিধান করে প্রস্তুত হলেন তিনি বৃন্দাবনে যাবেন। মধ্যরাত্রি ছোট্ট সুমতিকে ডেকে বলছে, রে সুমতি, শোন রে মা, এই জমিদারিতে আমি কাউকে জানাবো না, শুধু তোকে জানিয়ে গেলাম আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ দর্শন লাভ করব। কৃষ্ণ দর্শন লাভ করার উদ্দেশ্যে আজকে লালাবাবু জমিদারি পরিত্যাগ করে সুমতিকে জানিয়ে দিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। আমাদের পশ্চিম বাংলা পরিত্যাগ করে যাচ্ছেন উত্তরপ্রদেশ বৃন্দাবন। ও মাইরা, লালাবাবু যাচ্ছেন বৃন্দাবন, তোমরা কেউ কি যাবে? যেতে পারবে? হ্যাঁ, এই যে তোমাদেরকে বৃন্দাবন নিয়ে যেতে ভয় করছে, সবাইকে নয়, গুটি কয়েকজন আছে। এখন বৃন্দাবন নিয়ে যাব, মাঝপথে হয়তো বসে বসে ঘুমিয়ে পড়বে, আর সেখানে গিয়ে দেখবো হিসেব মিলছে না, পাওয়া যাচ্ছে না, তখন বাড়ির লোক তো আমাকেই ধরবে। তাই শোনো, বৃন্দাবন যেতে গেলে কি বলতে হবে? বলি শ্রীমতী রাধা রানী কি? আর একটু জোরে হবে কি? বলি বৃন্দাবন ধামী কি? শ্রীমতী রাধা রানী কি? বঙ্গ বিহারী লাল কি? চলুন সবাই মিলে একটু ভজন গান গাইতে গাইতে আনন্দ করে হেলতে দুলতে যাব আমরা বৃন্দাবন ধাম। গোছের রাধা তোরা বলে 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 কোথায় বৃন্দাবন, যেথায় আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড। আর কি গো? উলুধ্বনি কই গো? গিরি গোবরে
এই তো বৃন্দাবন